আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে ২০২৬ সনের মার্চ মাসের ২৮ তারিখ। আমি যখন এই ভিডিওটি করছি তখন জাতীয় সংসদের অধিবেশন চলছে। সংসদের প্রধান বিরোধী দল তারা একটি নোটিশ সংসদে উপস্থাপন করেছে। বিষয়বস্তু হলো যে জুলাই সনদ নিয়ে তারা আলোচনা করতে চায়। সংসদের যে বিধি আছে সেই বিধি মোতাবেক তারা আলোচনা করতে চায় এবং সেভাবে তারা নোটিশ দিয়েছে। এই আলোচনা নিয়ে সংসদ বেশ কিছুক্ষণ উত্তেজিত ছিল। এর কারণ হলো বিরোধী দল তারা চাচ্ছিল যে সংসদে যে ট্র্যাডিশন আছে সেই ট্র্যাডিশন অনুযায়ী আগে বেসরকারি সদস্যদের, মানে যারা মন্ত্রী নন, সরকারি দল এবং বিরোধী দল এদের সবাইকেই বেসরকারি এমপি বলা হয়, তো তারা মন্ত্রীদেরকে প্রশ্ন করবে, প্রশ্নোত্তর পর্ব ৭১ বিধি অনুযায়ী আবার এটা উত্তর দেওয়া হবে। তো এটা হলো সংসদ শুরুর প্রথমে এই কাজটি করতে হয় এবং এটা শেষ হলে পয়েন্ট অফ অর্ডার হতে পারে। এটা শেষ হলে এই যে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশ অনুযায়ী আলোচনা হতে পারে। এখন বিরোধী দল এবার বেশ প্রস্তুতি নিয়ে গেছে যে এইটা তারা ইমিডিয়েটলি আলোচনা করতে চায়। তো হুইপ, স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকার সবাই চাচ্ছে যে সংসদের যে কনভেনশন রয়েছে সেই কনভেনশন অনুযায়ী এই প্রশ্নোত্তর পর্ব শেষের পরে এটা আলোচিত হবে। কিন্তু এটা নিয়ে বিরোধী দলের যারা লোকজন তারা হইচই করছে। তারা বলছে যে না, ঠিক আছে, ৭১ বিধিতে প্রশ্নোত্তর পর্ব সেটা ঠিক আছে, কিন্তু ৬৪ নম্বর যে বিধি আছে সেই বিধি অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয় হলে প্রশ্নোত্তরের আগে সে বিষয়টি আলোচনা করা যেতে পারে। এবং এখানে জুলাই সনদ বা জুলাই অভ্যুত্থান এর চাইতে এই বাংলাদেশে জনগুরুত্বপূর্ণ বিষয় আর নেই। এটি নিয়ে সংসদে যখন আলোচনা চলছিল ঠিক সেই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করছি। পরবর্তীতে স্পিকার কিছু রুলিং দিয়েছেন বা বিরোধী দল এটা কিভাবে মেনে নিয়েছে সেটা হয়তো আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। এখন আপনারা জানেন যে গত ১৭ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা সংস্কার কমিশন করেছিলেন এবং অনেকগুলো সংস্কার প্রস্তাব তারা রচনা করে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে স্বাক্ষর রেখেছে, অঙ্গীকার রেখেছে, যেগুলো তারা নির্বাচিত হলে প্রথমে এটা তারা পাশ করবে। এবং সে অনুযায়ী তাদের যে অ্যাগ্রিমেন্ট জুলাই সনদ, সেই জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে। আবার সেই জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে এটা আইনগত বৈধতা দিয়েছে। তো সেই অর্ডিন্যান্স অনুযায়ী এবং একই সঙ্গে জুলাই সনদের যে কনভেনশন তারা বলছে বিরোধী দল, সে অনুযায়ী আগে এই পার্লামেন্টটি মূলত একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি রূপে কাজ করবে এবং তারা শপথ নেবে প্রথমে এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সদস্য রূপে। তারপর তারা জুলাই সনদ পাশ করবে, সংস্কার প্রস্তাব গ্রহণ করবে, সংবিধান সংশোধন করবে ৬ মাসের মধ্যে। এরপর অটোমেটিক্যালি তারা রেগুলার সংসদে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগী তাদের যে মাস্টার প্ল্যান ছিল, তাদের যে পরিকল্পনা ছিল, পুরো জিনিসটাকে উল্টে দিয়ে বিএনপি নির্বাচনের পরপর তারা পূর্ণাঙ্গ সংসদ চালু করেছে। আর ওই ব্যাপারে তাদের বক্তব্য হলো যে না, ওই কাজের জন্য কোনো আলাদা শপথ গ্রহণ করার দরকার নেই, এই সংসদই সব কিছু হবে। তো বিরোধী দল তারা চিন্তা করছে যে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, যদি সংস্কার বাস্তবায়িত না হয়, তাহলে বিএনপির যে ক্ষমতা এটা আওয়ামী লীগের মতোই হবে, বরং আরও বেশি হবে। যেহেতু এখন আওয়ামী লীগ নেই, আর আওয়ামী লীগ অতটা পারেনি, এর কারণ হলো তখন বিএনপি জামাত মাঠে ছিল। এখন জামাত সংসদে আর আওয়ামী লীগ দেশ ছাড়া, ফলে বিএনপির যে ব্রুট মেজরিটি আছে তাদের ধারে কাছে যাওয়া যাবে না। এক। ২ নম্বর হলো যে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, তাহলে পুলিশ হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে অন্য যে সকল দাবি দেওয়া উঠছে এবং সেই বিচারে বিরোধী দলকে কাট্টুস করার জন্য, স্কুইজ করার জন্য সবকিছু করা সম্ভব। ফলে এটা তাদের একটা জীবন মরণ সমস্যা ১১ দলীয় জোটের। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্য যারা গত ১৭ মাস ছিলেন তাদের সবাইকে যদি বাঁচতে হয়, তাহলে এই জুলাই সনদ হুবহু তারা যেভাবে তৈরি করেছে সেভাবে পার্লামেন্ট থেকে পাশ করাতে হবে।
আদারওয়াইজ তারা টুডে টুমরো ইভেন আফটার 50 ইয়ার্স 50 বছর পরেও তারা এর দায় থেকে মুক্তি পাবে না। আর রাষ্ট্রের যে পুলিশ বা অন্যান্য যে সকল শৃঙ্খলা বাহিনী রয়েছে, তার সঙ্গে সঙ্গে সিভিল সার্ভিস রয়েছে, যারা জুলাই আগস্ট বিপ্লবের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিশোধ এবং জিঘাংসার দ্বারা এই যে জুলাই আগস্টে যারা বিপ্লবী, তারা সারা জীবন সন্ত্রস্ত থাকবেন, ভীত সন্ত্রস্ত থাকবেন। তো এটা নিয়ে সরকার এবং বিরোধী দলগুলো একটা টাগ অফ ওয়ারে চলে এসছে। এখন এটার পরিণতি কি হতে পারে সেটা সময় হলে দেখা যাবে, কিন্তু আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করবো শুধু এখানে। অর্থাৎ এই জুলাই সনদ বাস্তবায়ন রাজপথে হবে না সংসদে হবে, আলাদা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে হবে, কারা বিজয়ী হবে সেটা নিয়ে আমি আলোচনা করবো না। আমি শুধুমাত্র যে জিনিসটা আলোচনা করতে চাই তার 1 নম্বর বিষয় হলো জুলাই সনদ। জুলাই সনদের 3 থেকে 4টি পার্ট আছে। অর্থাৎ এই যে সনদটি রচিত হলো, এর আইনগত ভিত্তি কি, এটি রাজনৈতিক পক্ষসমূহ রাষ্ট্র জন্য এই মুহূর্তে কতটা বাধ্যবাধকতা সৃষ্টি করে। এক, যে প্রক্রিয়াতে এটা করা হয়েছে, অর্থাৎ যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে স্বাক্ষর নেওয়া হয়েছে, এগুলো সঠিক কিনা। এরপরে এখানে যে সকল শর্ত দেওয়া হয়েছে, এগুলো আমাদের দেশের সাধারণ মানুষ বা আমাদের বিপ্লবের যে ধ্যান ধারণা, গণ অভ্যুত্থানের যে চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধান থেকে শুরু করে প্রচলিত আইন কানুনের সঙ্গে সামঞ্জস্য আছে কিনা। সর্বশেষ হলো যে এটি যেভাবে রাষ্ট্রপতি এটাকে অর্ডিন্যান্স জারি করেছেন, রাষ্ট্রপতি এটা পারেন কিনা, আর রাষ্ট্রপতি এটা করেছেন কিনা, আর এটার ফলে কোনো আইনগত ভিত্তি তৈরি হয়েছে কিনা। এই গেল জুলাই সনদের বিষয়। আরেকটা হলো গণভোট। মানে এই যে জুলাই সনদটা গ্রহণ করা হবে, এটাকে আইনগতভাবে ভিত্তি দিতে হবে এবং এটার ভিত্তিতে সব কিছু হবে। এই জন্য ভোটের দুটো অংশ ছিল, একটা হলো গণভোট আর একটা হলো সাধারণ ইলেকশন। তো সেই গণভোটে বলা হয় যে 68% লোক এই গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে, কাজেই এটা আগে করতে হবে। বিএনপি বলার চেষ্টা করছে এই গণভোট অবৈধ, এর কোনো আইনগত ভিত্তি নাই, ওই সময়তে এটা করা হয়েছে, যারা করেছে জোর জবরদস্তিমূলকভাবে করেছে, এটার কোনো ভিত্তি নেই, আমরা গণভোট মানি না, পার্লামেন্ট এটা এই গণভোট সংক্রান্ত যে ব্যাপার আছে এই বিষয়টা পার্লামেন্ট গ্রহণ করবে না। এখন দেখেন তো কি ঝামেলা হয়ে গেল। যদি গণভোটটাকে অবৈধ ঘোষণা করা হয় বা গণভোটের যে বিষয়টি যদি বর্তমান পার্লামেন্ট গ্রহণ না করে, তাহলে এটা শুধু বাতিল হবে গণভোটের রায় তা নয়, সঙ্গে সঙ্গে গণভোট যারা আয়োজন করেছেন তারা শাস্তির আওতায় আসবেন, তাদেরকে যাকে বলা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় জড়ানো হতে পারে, রাষ্ট্রের অর্থ অপচয় থেকে শুরু করে আরও অনেক কিছুতে। ফলে এই গণভোটের সাথে ইলেকশন কমিশন, রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তি থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক এখানে টাকা খরচ করেছে এই গণভোটের পক্ষে, বিভিন্ন ব্যাংক বিমা তারা বিজ্ঞাপন দিয়েছে, সরকারি কর্মকর্তারা গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, সবগুলোর চাকরি নিয়ে টানাটানি লাগবে। কিন্তু আপনি যদি আপনার সিভিক সেন্স, কমন সেন্স ধরেন, তাহলে আসলে আমাদের দেশে যে গণভোটের বিধান আছে সংবিধান অনুযায়ী, সেই সংবিধান অনুযায়ী আসলে গণভোট হয় না বা হতে পারে না। যেটা হয়েছে এটা অবৈধ, বেআইনি। আর রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে কখনো কোথাও গণভোট হতে পারে না, ফলে বিএনপি এখানে রাইট আছে। আবার ওদিকে যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা নিজেদেরকে একটি বিপ্লবী সরকার মনে করত, তারা যেভাবেই হোক না কেন তারা মনে করেছে যে তারা এই বাংলায় সব কিছু করার অধিকার রাখে, ক্ষমতা রাখে। তো সেই দিক থেকে তারা যেটা করেছে তারা সঠিক কাজটি করেছে। ফলে এটা নিয়ে পার্লামেন্টের বাইরে আগামী দিনে বিরাট একটা কেওয়াস সৃষ্টি হয়ে যাবে। আর এই গণভোট যদি বাদ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে যে জুলাই সনদ, সেই জুলাই সনদ নিয়েও কিন্তু কেওয়াস সৃষ্টি হবে। আর কেওয়াস সৃষ্টি হলে আবার সেই থার্ড পার্টি, আবার সেই পঞ্চম বাহিনী, আবার সেই ডিপ স্টেট থিওরি, আবার সেই পশ্চিমা শক্তি, আবার আওয়ামী লীগ, আবার দিল্লি, আবার পিন্ডি, কি হবে আমাদের রাজনীতিতে। মনে হচ্ছে যে এত কিছুর পরেও স্বস্তি হয়তো আমাদের কপালে লেখা নেই। সরকারের হানিমুন পিরিয়ড চলছে 35 দিন, কেউ সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত কথাবার্তা বলছে না, কিন্তু এই হানিমুন থাকবে না। কালবৈশাখীর ঝড়ের সঙ্গে সঙ্গে
জ্যৈষ্ঠের গরমের সঙ্গে সঙ্গে, আষাঢ়ের প্রবল বর্ষণের সঙ্গে সঙ্গে, শ্রাবণের ঝর্ণাধারার সঙ্গে সঙ্গে আমাদের রাজনীতি পরিবর্তন হবে এবং মুষলধারে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের অনেক কিছু চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষা সব ভাসিয়ে নিয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।